বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গোপন, সবচেয়ে কৌশলী গোয়েন্দা সংস্থা এনএসআই একসময় ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম করে দিয়েছিল বাংলাদেশের এনএসআই। 2006 সালের আগে ভারতের 29টি রাজ্যে জালের মতো ছড়িয়েছিল এনএসআই এজেন্টদের গোপন নেটওয়ার্ক। এনএসআই বাংলাদেশ একমাত্র এমন গোয়েন্দা সংস্থা যারা ভারতের মাটিতে প্রবেশ করে এক বিপজ্জনক অভিযান চালানোর দুঃসাহস দেখিয়েছিল। কিভাবে বাংলাদেশের এনএসআইয়ের দুঃসাহসিক গোয়েন্দারা ভারতের মাটিতে প্রবেশ করে এক অসম্ভব অভিযান পরিচালনা করেছিল এবং কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই এই গোপন অভিযানে 27 জন ভারতীয় শীর্ষ মাদক পাচারকারী নিহত হয়েছিল। বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সেই দুঃসাহসিক অভিযান সেদিন দিল্লির মসনদ পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছিল। সালটা ছিল 2004, আজ থেকে 21 বছর আগে। বাংলাদেশের যুব সমাজের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছিল মাদকদ্রব্য। বাংলাদেশে মাদকের ছায়া দিন দিন ঘনিয়ে আসছিল, আর তার প্রধান পথ ছিল ভারতীয় সীমান্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে সীমান্তে মাদক চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার একাধিকবার অনুরোধ করে ভারত সরকারকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাপারে বাংলাদেশকে কোনরূপ সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় ভারত সরকার। মূলত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক সাপ্লাই করত ভারত। ভারতের সরকারের প্রত্যক্ষ মদদে এবং বিএসএফ এর সক্রিয় সহযোগিতায় এসব মাদক সাপ্লাই করা হতো বাংলাদেশের অভ্যন্তরে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে কঠোর অবস্থান নিতে বাধ্য হন। যখন দেশ অন্ধকারে ঢেকে যাচ্ছিল, যুব সমাজের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছিল নেশার বিষ, তখন রাষ্ট্র আর নীরব দর্শক হয়ে থাকতে পারেনি। বাংলাদেশ সরকার এই ড্রাগস মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআইয়ের হাতে তুলে দেয় দেশ রক্ষার ভার। গোপন এক ব্রিফিং করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয় সরকার। এরপর শুরু হলো এনএসআইয়ের অপারেশন। এনএসআইয়ের এজেন্টরা গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে, ছড়িয়ে পড়ে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, আগরতলা সহ টার্গেট করা বিভিন্ন জায়গায়, যেখানে ছিল শক্তিশালী ড্রাগস মাফিয়াদের আস্তানা। এই শহরগুলো থেকেই মূলত ড্রাগ পাঠানো হতো বাংলাদেশে। এনএসআই এজেন্টদের মিশন ছিল ভারতের মাটিতে ড্রাগস উৎপাদনের কারখানাগুলোর উৎস চিহ্নিত করা এবং শিকড়কে উপড়ে ফেলা। পরিকল্পিতভাবে একসময় এনএসআই এজেন্টরা ঢুকে পড়ে মাফিয়াদের জগতে। কেউ তাদের চিনতে পারেনি, কারো নাম নেই, পরিচয় নেই। তারা মিশে যায় ড্রাগস স্মাগলারদের সঙ্গে, হয়ে ওঠে তাদেরই একজন। দিনের পর দিন তারা তথ্য সংগ্রহ করতে থাকে। কে আছে উপরে, কারা টেনে নাচাচ্ছে সুতো, কোথা থেকে আসে কাঁচামাল, কোথায় তৈরি হয় মরণ ব্যাধির ডোজ। সব তথ্য জড়ো হওয়ার পর নির্জন এক কনফারেন্স রুমে গোপনে যুক্ত হয় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব এনএসআই এজেন্ট। ইনফরমেশন বিশ্লেষণ করে মূল অপারেশনের টার্গেট ঠিক করা হয় এবং শুরু হয় মূল অপারেশনের প্রস্তুতি। বাংলাদেশে মাদক ছড়ানোর পেছনে যেসব গ্যাং কাজ করছিল তাদের বিরুদ্ধে শুরু হলো এনএসআইয়ের চূড়ান্ত অপারেশন। দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে শুরু করে সীমান্তবর্তী শহরগুলো, যেখানেই ছিল নেশার ডিলার, চোরা কারবারি কিংবা গ্যাং লিডার, সেখানেই করা হয় এনএসআইয়ের গোপন অপারেশন। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিঃশব্দে একের পর এক আস্তানায় হানা। ভারতীয় পুলিশের ভাষ্য মতে মাত্র কয়েকদিনের এই গোপন অভিযানে 27 জন ভারতীয় শীর্ষ মাদক পাচারকারী নিহত হয় এবং আরও 69 জন গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে। এত বড় কর্মকাণ্ডে নড়ে চড়ে বসে ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। ধীরে ধীরে অপারেশন যখন শেষের দিকে, তখন বাংলাদেশের এনএসআইয়ের সাহসী এক এজেন্ট দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায় এবং তাকে আটক করে ভারতীয় পুলিশ। পরে অবশ্য তার কি হয় তা জানা যায়নি। এই অপারেশনের সিদ্ধান্ত এসেছিল দেশের শীর্ষ নেতৃত্ব থেকে, আর এই সাহসী এবং ঝুঁকিপূর্ণ অপারেশনের নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। 2017 সালে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মেজর জেনারেল গগনজিৎ সিংহ তারেক রহমানকে ভারতের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়াও বিশিষ্ট ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত ভারতের অভ্যন্তরে এনএসআইয়ের পরিচালিত গোপন অভিযানের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দায়ী করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর দিল্লির কূটনৈতিক মহলে অস্বস্তি চরমে ওঠে।
ভারত বাংলাদেশ সম্পর্ক দ্রুত তলানিতে গিয়ে ঠেকে তখন ভারতের সরকার বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনে তারেক রহমানকে দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার শর্ত দিয়েছিল, কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের এই শর্তের সঙ্গে আপোষ করেননি। বিএনপি সরকারের আমলে পৃথিবীর 96টি দেশে সক্রিয় ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কার্যক্রম। পরবর্তীতে বিএনপি সরকারের পতনের পর ক্ষমতায় আসেন শেখ হাসিনা। রাষ্ট্রীয় খরচ কমানোর অজুহাতে বন্ধ করে দেওয়া হয় এনএসআইয়ের আন্তর্জাতিক মিশন, গুটিয়ে নেওয়া হয় ছড়িয়ে থাকা এনএসআইয়ের গ্লোবাল নেটওয়ার্ক। জাতীয় স্বার্থ রক্ষার নামে আন্তর্জাতিক গোয়েন্দা পর্যবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের হাতে। এ যেন আত্মনির্ভরতা থেকে আত্মসমর্পণের এক কঠিন পালাপতন। বিএনপি শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স অঞ্চলটিতে এনএসআইয়ের সক্রিয় এবং বিস্তৃত নেটওয়ার্ক ছিল। বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এবং অন্যান্য আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছিল এনএসআই। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নেটওয়ার্ক ভেঙে দেন এবং আসাম লিবারেশন ফ্রন্টের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করে ভারত সরকারের হাতে তুলে দেন। মূলত ভারত যখন নকশা আঁকছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার, সেটি প্রতিহত করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তখন কৌশলগতভাবে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে গোপনে সমর্থন দেয়। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে পূর্ণ সহযোগিতা করলেও ভারত বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদী দমনে কোনরূপ সহযোগিতা করেনি, বরং আজও পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সমর্থন করে যাচ্ছে ভারত। বেশ কিছুদিন আগে ত্রিপুরার এক শীর্ষস্থানীয় প্রভাবশালী বিজেপি নেতা চাকমা জনগোষ্ঠীর সমর্থনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দেন। পার্বত্য চট্টগ্রামে যত সশস্ত্র বিদ্রোহী সংগঠন সক্রিয় রয়েছে তাদের প্রতিটি ভারত থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পেয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের প্রায় সব সশস্ত্র সংগঠনগুলোই এককভাবে পরিচালিত হয় চাকমা নেতৃত্বে। বাংলাদেশে কিছুদিন পরপর আদিবাসী স্বীকৃতির দাবিতে যে মিছিল স্লোগান দেখা যায়, এই আন্দোলনের মূলে থাকে ভারতের মদদে সংগঠিত চাকমা নেতারা। অথচ ভারত সরকার তাদের নিজেদের দেশেই এই একই উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। বর্তমানে বাংলাদেশের 56টি ক্ষুদ্র নৃগোষ্ঠী যুগ যুগ ধরে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় টিকে আছে। কারো দাবি নেই আলাদা ভূখণ্ডের, কারো উচ্চারণে নেই বিচ্ছিন্নতার সুর। তারা সবাই চায় নিজস্ব পরিচয়ে পরিচিত হতে। তবে শুধুমাত্র চাকমারা নিজেদের প্রকৃত জাতিগত পরিচয়কে পাশ কাটিয়ে বারবার দাবি তোলে আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার। চাকমাদের এরকম দাবির পেছনে মূল কারণ হল জাতিসংঘের 169 নম্বর কনভেনশন অনুযায়ী কোনো জাতিগোষ্ঠীকে রাষ্ট্র যদি আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় তবে সেই রাষ্ট্র তাদেরকে আলাদা ভূখণ্ড, নিজস্ব শাসন ব্যবস্থা এবং স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া বাধ্যতামূলক। চাকমাদের একক আদিবাসী দাবির কারণে খুমি, লোসাই, পাংখোয়া, মন্ডি, রাখাইন সহ অন্যান্য জাতিগোষ্ঠীর পরিচিতি চাপা পড়ে যায় একক জাতিগোষ্ঠীর গর্জনের নিচে। চাকমাদের একক আধিপত্যবাদের কারণে অসহায় হয়ে পড়েছে এসব জাতিগোষ্ঠী। রাষ্ট্র কর্তৃক পাহাড়ের উপজাতিদের চাকরির ক্ষেত্রে যে বিশেষ কোটা সুবিধা দেওয়া হয় তার 98% এককভাবে ভোগ করে চাকমারা। আর বাকি 55টি জাতিগোষ্ঠী তারা সবাই মিলে পায় মাত্র 2%। এমনকি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে চাকমা সম্প্রদায় থেকে, যেটা নিয়ে প্রবল ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে পাহাড়ের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এছাড়া পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা দেবাশিস রায়ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবীর কোনো দেশে রাজার শাসন কার্যকর না থাকলেও পাহাড়ে এখনও চলে রাজাদের শাসন। এমনকি জায়গা জমি কেনার ক্ষেত্রেও চাকমা সম্প্রদায়ের হেডম্যানের অনুমতি ছাড়া পাহাড়ে জমি কেনা সম্ভব নয়। 1997 সালে শেখ হাসিনা ভারতের পরামর্শে চাকমা নেতা সন্তু লারবার সঙ্গে স্বাক্ষর করেন তথাকথিত পার্বত্য শান্তি চুক্তি, যা নামে মাত্র শান্তির প্রতীক হলেও বাস্তবে সৃষ্টি করে বৈষম্যের এক গভীর রেখা। এই চুক্তির মাধ্যমে পাহাড়ে বসবাসকারী হাজার হাজার বাঙালিকে নাগরিক অধিকার থেকে কার্যত বঞ্চিত করা হয়। চুক্তি অনুযায়ী কোনো বাঙালি নাগরিক পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারবে না, গড়ে তুলতে পারবে না নিজের জন্য একটি আশ্রয়স্থল। রাষ্ট্র নিজেই যেন ঘোষণা করে এই মাতৃভূমি তোমার নয়। 1997 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বত্য চুক্তির বিরোধিতা করে প্রতিবাদে ঢাকা থেকে
ফেনী পর্যন্ত লং মার্চ করে এবং বেগম খালেদা জিয়া চুক্তিকে দেশের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে বলে তীব্র সমালোচনা করেন। মূলত এই চুক্তিটি ছিল জাতির সাথে প্রতারণা, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। 1971 সালে চাকমা রাজা দেবাশিস রায়ের পিতা ত্রিদীপ রায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে দেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং স্বাধীনতা যুদ্ধ শেষ হলে তিনি দেশত্যাগ করে পালিয়ে যান পাকিস্তানে এবং পরে আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার পতনের পর আবারও নতুন করে ঢেলে সাজানো হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে, যার ফলাফল আমরা দেখছি আরাকান সীমান্তে। এতদিন বাংলাদেশ মিয়ানমারের আরাকান পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এখন সময় বদলেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আর শুধু নীরব বসে নেই, তারা সরাসরি সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে আরাকান আর্মির সঙ্গে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আরাকান আর্মির গোপন যোগাযোগের ফলে মিয়ানমার সেনাবাহিনীর ওপর অপ্রত্যাশিত চাপের সৃষ্টি হয়েছে এবং সেই চাপের ফলস্বরূপ আজ মিয়ানমার সেনাবাহিনী বাধ্য হয়ে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে এবং নতুন করে বিদেশি মিশনগুলোকে পুনরায় সক্রিয় করা প্রয়োজন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।